আমরা যখন চিম্বুক পাহাড় গিয়েছিলাম সেটা ছিল আমার ওয়ান অফ মাই ড্রিমস। তো এখানে এই যে মাচারা দেখতে পাচ্ছেন, খালি হাসে আর চশমা ধরে টান দেয়। শুরুতে অনেক শাই ছিল, কথাই বলতে চায় নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি বান্দরবান, বাংলাদেশ থেকে। আমার সাথে আছে বিকাশ ওর আসলে যে চ্যানেল আছে তার নাম হলো এস বিকাশ ব্লগস। আর এই আঙ্কেল আমাকে এখানে ইনভাইট করে নিয়ে এসছেন। আঙ্কেল থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, অ্যান্ড সবাইকে শুভ সকাল এবং নতুন আঙ্কেলের একটা ব্লগে ওয়েলকাম করছি সবাইকে। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, বলে দিই। হ্যাঁ বলে দাও। আমরা আজকে বান্দরবানের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটেড প্লেস দেবতাখুম, আমরা সেই দেবতাখুমে যাচ্ছি। ইভেন আঙ্কেলের ব্লগের মাধ্যমে সর্বপ্রথম আমরা দেবতাখুম উপভোগ করতে যাবেন। দারুণ একটা প্লেস, দারুণ একটা জায়গা, সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা দেবতাখুম যাব। ওখানে গিয়ে দেবতাখুমটা আঙ্কেল দেখাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যখন চিম্বুক পাহাড় গিয়েছিলাম সেটা ছিল আমার ওয়ান অফ মাই ড্রিমস, আমার যে বাকেট লিস্ট থাকে মানুষের, তার একটা আইটেম। এই দেবতাখুম হলো তার আরও একটা। তো একই ঠোরে আমি যে দুই জায়গাতে এই দুইটা ড্রিম সফল হবে আশা করি নাই। আঙ্কেল তোমাকে থ্যাংক ইউ, চলো যাই। আমার প্লেজার। ওকে, লেটস গো আঙ্কেল। আমরা রোয়াংছড়ি পৌঁছলাম। আমাদের বান্দরবান থেকে আসতে লাগলো, বান্দরবান সিটি থেকে আসতে লাগলো আমাদের প্রায় 35 মিনিট। তো এখানে গাড়িতে আসলে আর একটু বেশি সময় লাগে, ঘন্টাখানেক সময় লাগে। আর হলো তো এখানে প্রায় 20-22 কিলোমিটার বান্দরবান শহর থেকে। আর রোয়াংছড়ি বাজার যে মেইন বাজার, সেটা আরেকটু সামনে গেলে বাজার। তো আমরা এখানে এসেছি একটু হালকা চা নাস্তা খেতে। হ্যালো বেবিরা, কেমন আছো সবাই? এই কেমন আছেন? গুড মর্নিং। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও ওয়াও,
খুবই খুবই সুন্দর ভিউ ব্যাকগ্রাউন্ডে। সিদ্ধ ডিম, মজা, গরম গরম চা। ডিমটা অনেক মজা ছিল আঙ্কেল। এখানে একটা মজার জিনিস দেখলাম, সেটা হলো এই যে পান রাখা হয়েছে স্পেশাল, এই কাঠের পান সার্ভিং, কি বলে এটাকে, পান রাখার জন্য একটা জায়গা। দ্যাটস ট্রুলি নাইস, ভেরি নাইস। আপনাদের এখানে কি দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নাকি এখানে করা যায়? আচ্ছা, এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু আপনি চা নাস্তার জন্য আসতে পারেন। আর আমরা গ্রামে আমাদের যেখানে যাব সেখানে গ্রামে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি আমাদের দুপুরের খাবার তৈরি করার জন্যে। হলো ভাঙ্গামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর সামনে হলো রোয়াংছড়ি কলেজ। এটা মারমাপল্লী। তুমি কথা পাইছো কিনা? আনফরচুনেটলি আমাদের দেবতাখুম যাওয়া হচ্ছে না, কারণ এই রোয়াংছড়ি আসলাম, এখানে এসে আমরা লিরাগাঁও আর্মি ক্যাম্প পৌঁছার পর আমাদেরকে জানালো যে আমরা যেতে পারবো না। এখন বিকাশ ও তো লোকাল, এখানে ওর জন্য তো কোনো রেস্ট্রিকশন নাই। আর এই সোমবার দিন এটা খুলে দিবে সমস্ত ট্যুরিস্টের জন্য, কিন্তু যেহেতু ওর জানার প্রয়োজন নাই, কারণ ও তো সবসময় আসা যায়, ও ব্যাপারটা 100% শিওর ছিল না। আর এইটাও সামহাও জেনে গেছে যে হ্যাঁ সবাই যেতে পারে, কারণ সোমবার দিন খুলবে, তো আজকে শুক্রবার, কাজে 2 দিন পরে এটা সামহাও মিসকমিউনিকেশন হয়ে গেছে। এটা 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 অ্যাকচুয়ালি আমারই আর কি বলবো, কারণটা হচ্ছে আমি ভাবলাম যে কি আমাদের লোকালদের জন্য তো কোনো সমস্যা নাই, তো ভাবছিলাম যে যেহেতু সোমবার থেকে খুলবে, তো ভাবছিলাম যে আঙ্কেলকে নিয়ে যে কোনো সমস্যা হবে না। বাট এখানে এসে যা জানলাম আর কি, এখনো পর্যন্ত মানে যেতে দিচ্ছে না আর কি। বাট এই উইকের সোমবার থেকে নাকি এটা খুলে দিবে, সবার জন্য 100% শিওর না, তাও 100% শিওর না আবার। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল দেবতাখুম যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্কেলকে আমি ওখানে নিয়ে যেতে পারলাম না। সরি আঙ্কেল। কোনো সমস্যা নাই, খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আবার কবে আসা হয় এটা তো যখন তখন বন্ধ থাকে। তো ওরা আমাকে বুঝিয়ে বলেছে, আমাদের আর্মি ক্যাম্পে বুঝিয়ে বলে যে আঙ্কেল আপনি যদি যান আর আপনাকে তোরা টার্গেট করতে পারে, এবং তখন আমরা হবো রেসপন্সিবল, কারণ ভালো খারাপ সব দেশে আছে, সব জাতিতেই আছে। এখন এখানে একটা অবভিয়াসলি একটা সিচুয়েশন আছে, কাজে সেটা তো আমরা অস্বীকার করার কিছু নাই। তো যাই হোক, আমরা তারপরে ঘোরাঘুরি করবো। এই রোয়াংছড়ি এলাকাটা খুবই সুন্দর জায়গা, অনেক সাথে যেহেতু আমার বন্ধু আছে, জি জি, আমার বন্ধু প্রদীপ আছে, তারপর অবিদা আছে, আমরা সবাই মিলে একসাথে এখানে কিছু একটা করার চেষ্টা করবো, ঘুরবো, আশেপাশে ঘুরবো। আমরা ঘুরবো, আমরা লোকাল এলাকা ঘুরে বেড়াবো, আপনাদের সাথে শেয়ার করবো। এটা দেবতাখুম আপনারা অনেক দেখেছেন, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, অনেক ব্লগে দেখেছেন, কিন্তু ভিডিও পাবেন, আমরা যেগুলো শেয়ার করবো মানুষ এগুলো এক্সপ্লোর করে না। চলো ঘোরাঘুরি করে আমরা কিছু।
বান্দরবান। সে যে কি সুন্দর, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আসলে কোনো ক্যামেরায় অথবা আমার ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নাই। আর আনফর্চুনেট যে আমি যেতে পারলাম না আজকে দেবতাখুম, কিন্তু যাই হোক, এটা আসলে আর বলার কিছু নাই। নিষিদ্ধ তো নিষিদ্ধই, সবার জন্য তো আইন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা পাহাড়ি ছোট্ট খালের মতো অথবা নদী, বিউটিফুল, দুই পাশে শিমের বাগান, আর মানুষ সেখানে মাছ ধরছে আমি দেখতে পাচ্ছি। ওই যে সেখানে মাছ ধরছে পানিতে। কি সিম্পল এদের জীবন, সিম্পল কিন্তু সুন্দর। আর এই রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করছি, আঁকা বাঁকা, উঁচু নিচু, কিছু কিছু জায়গা আছে এত স্টিপ, মনে হচ্ছে আমরা ডাইভ দিয়ে নেমে যাচ্ছি। পথের ধারে আমরা একটা বড়ই গাছ খুঁজে পেলাম, একদম পাকা পাকা বড়ই নিচে পড়ে আছে। আমার পারতে হবে না, আরে কোনো সমস্যা নেই, এই বড়ি তো আরো বেশি মজা নিচে পড়ে থাকা। আপনারা যারা আমার আমেরিকান ব্লগ দেখেন, সেখানে দেখেন যে রাস্তায় আপেল পড়ে আছে, তারপর বিভিন্ন ফল পড়ে আছে, এবং আপনারা বলেন যে আহারে এই ফলগুলি কেন খায় না, কেন কিছু করে না, কেন রাখো, খাচ্ছি। ও আমার জন্য বড়ি পেরে আনছে। তো এখন একটু কম্পেয়ার করেন আমাদের নিজেদের সাথে, এই যে রাস্তায় কত বড়ি পড়ে আছে, অথচ আমরা আমেরিকা বসে কিন্তু এই বড়ি $10 পার পাউন্ড কিনতে হয়, মানে প্রায় কত 2000-2500 টাকা কিলো দাম পড়ে এই বড়ইয়ের। এখন যে দেশে যেটা আছে সেটার তো মূল্যায়ন হয় না আসলে সেভাবে। নিজের কাছে থাকলে ভ্যালুলেস মনে। টক বড়ই, একটু টক হবে, টক হওয়ার মিষ্টি হোক, বড়ই তো। মেবি কেমন আঙ্কেল বড়টা? অসাধারণ মজা, টক টক মিষ্টি। চলেন, তো আমরা এখন লোকাল একটা পাড়ায় আছে, যেখানে ওরা তাঁতের ট্রাইবাল ট্রেডিশনাল যে জামাগুলো সে বানায়, আমরা সেটা দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো। বললাম না আমরা দেবতাখুম যাই নাই, কিন্তু আর অন্য কিছু শেয়ার করবো যেটা সবসময় সচরাচর দেখা যায় না। ওই তো অনেক আবার বড়িটা অসাধারণ মজার, টক টক, কিন্তু বেশি টক না। হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন? এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তমচঙ্গা কমিউনিটির, এটা পিনন বলে আর কি। হ্যাঁ, মানে এটা ওই যে নিচে পড়ে, জাস্ট লাইক থামি নিচে পড়ে এটা। আচ্ছা, এখানে অনেক কারুকাজ আছে, কিন্তু আপনি দেখেন এটা কাপড়, এটা ম্যাটেরিয়ালটা কি? এটা হচ্ছে সুতো, এগুলো বাজার থেকে কিনে। তো কটন না তো? এখন কি সুতো আনদা? রেয়ন আনদা, রেয়ন বানাচ্ছে। তো একটা বানাতে কতদিন লাগে এরকম একটা বানাতে? কয়দিন লাগে? কোন 2-3 সপ্তাহ লাগে। 2-3 সপ্তাহ লাগে, হ্যাঁ। তো এগুলা কিন্তু খুব এক্সপেন্সিভ আর কি, অনেক দামি হয় আর কি, এগুলা খুবই দামি হয়, এবং হচ্ছে এখানে অনেক কারুকাজ আছে আর কি। আপনি দেখেন, বাবা বানাও তো, একটু দেখি কিভাবে বানাও। বন্যা কারে বুনে দেখা না। আচ্ছা, 2 সপ্তাহ হলো একটা বানাতে আছে, 2 সপ্তাহ বানানোর পর 2-3 সপ্তাহ লাগে। তাহলে এই জামদানির মতোই, মানে আমরা জামদানি যে বাংলাদেশে লাগে একটা 1 মাস 2 মাস 3 মাসও লাগে। এগুলো কিন্তু আবার তৈরি করার পরে এটা কিন্তু অনেক টেকসই, একটা কাপড় আপনি বছর 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে এরকম কিরকম দাম বিক্রি হয়? এগুলো আপনার ডিজাইনের উপর কিছু আছে। ধরুন এইটাই, মানে এটা কত বিক্রি হবে? এটা আপনার 1 সেট হইলে 3000-4000 টাকা এরকম। 3-4 টাকা। এক সেট মানে একটা হাড়ি। আচ্ছা, এক সেট বলতে আবার এখানে কথা আছে। আপনার এই যে বুকে, হ্যাঁ ব্লাউজ হবে, ওই জিনিসটা। আচ্ছা, ব্লাউজ হবে প্লাস একটা স্কার্ট হবে, তো ব্লাউজ হবে না, শুধু তাহলে কি মাত্র ওইটা এবং এটা উপরে ওড়নাটা? হ্যাঁ, এই যে ওইটা ওড়না। তাহলে নিচে ব্লাউজটা কিভাবে পড়বে, কোনটা সেটা নিজেরা বানাই নিবে, আলাদা করে বানাই দিবে ওটা। আচ্ছা, বলি আর কি, দুটো মিলে এক সেট, তো এক সেটের দাম চাকমা মশাই বলে এটা হাদি, তঞ্চঙ্গরা বলে হাড়ি। হ্যাঁ, এটা কয়দিন লাগে? কয়দিন লাগে বুনতে? এক সপ্তাহ লাগে।
এখানে কিন্তু দেখেন এখানে অনেক কারুকাজ আছে, দেখেন আপনি কাছ থেকে যদি দেখান এই যে অনেক এখানে ফুল আছে, এখানে দেখছেন ডিজাইন করা ফুল আছে। এই যে এটা জামদানি যেভাবে হাতে করে একটা একটা করে বানানো হয় একটু একটু করে, এটাও একই ভাবে। তো অনেক পরিশ্রমের কাজ, অনেক সময়, অনেক সময়ের ব্যাপার। ইভেন আপনি এই যে এগুলো যদি দেখেন, এগুলা কিন্তু এই ফুলগুলো আসলে উঠে যায় এগুলোর কারণে আর কি, মানে এগুলো জানতে হয়, এগুলো খুবই মানে ট্র্যাডিশনালি এবং হচ্ছে আপনার খুব কষ্ট আর কি এগুলো। হ্যাঁ, একটু বানাও দেখি আমরা। বাবা তুমি স্কুলে যাও? আচ্ছা, কোথায়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ পড়ো? আবার এই কাজও জানো তুমি? মাশাআল্লাহ, অনেক 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 ভালো একটা জিনিস, তুমি এত সুন্দর কাজ জানো, আবার স্কুলেও যাও। কোন স্কুলে পড়ছে? রংছড়িতে। কারণ বেশিরভাগ আমাদের সমস্ত বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে বেশিরভাগ মানুষই ইয়াং বসে তোমাদের মতো, তারা শুধু পড়াশোনা করে আর কিছুই করে না, তার ডিম ভাজতেও জানে না। অথচ তুমি এবং তোমার মতো যারা আছো তারা এত সুন্দর একটা কাজ করতে পারো, আবার স্কুলেও যাও। থ্যাংক ইউ। এগুলা কিন্তু এটা খুবই গর্বিত হওয়ার একটা ব্যাপার, কিন্তু অনেক ডিমান্ড দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এখানে হয়তো বা এটা ওভাবে ইয়ে করা হয় না, তেমন একটা মূল্যায়ন করা হয় না আর কি। এবং এগুলা আপনার যে প্রসার করার দরকার, সেগুলো আসলে কোনো পৃষ্ঠপোষকতা নাই। এগুলো শুধুমাত্র নিজেরা ব্যবহার করার জন্য, কিন্তু তার এগুলো কমার্শিয়ালি লোকাল নিজেরা বিক্রি করবে না। আচ্ছা, নিজেদের জন্য। আপনি যদি স্পেশালি যদি অর্ডার দেন, আপনার যদি লাগে তখন হয়তো তারা করে দিতে পারবে, বানিয়ে দিবে। আচ্ছা, আপনার পছন্দ অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। মানে ডিজাইনটা দিবেন, ডিজাইন কালার এরকম, এগুলোর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এগুলো সেই সুতা, এই সুতা দিয়ে এগুলো বানানো হয়। সুতাগুলো আবার কিনে ডিজাইন সম্পূর্ণ আলাদা। আচ্ছা, কথা বলার পর একটু লজ্জা কমছে আর কি। কেমন আছেন? এই যে দেখেন, এটা আর একটু অন্য ডিজাইনের, এটা হ্যাঁ, এটা ডিফারেন্ট ডিজাইনে তৈরি হচ্ছে, ডিফারেন্ট কালার। তো ওদের বানানোর স্টাইল এবং যেভাবে যে টেকনিক ডিফারেন্ট, কিন্তু আলটিমেট রেজাল্ট ওই তো রেগুলার উইভিং এ যা হয়, কিন্তু দিস ইজ অনেক বেশি কষ্টসাধ্য, অনেক বেশি পরিশ্রম, প্রতিটা স্টেপ এইভাবে চেঞ্জ করতে হচ্ছে ওকে হাত দিয়ে, লট অফ ওয়ার্ক। আর যেটা জানলামই মাত্র যে ওদের আসলে এটা বিক্রির জন্য না, নিজেদের ব্যবহারের জন্য। বাবা, এটা তুমি কোন ক্লাসে পড়ো? তুমি স্কুলে যাও না? কেন স্কুলে যাও না? কি মন চায় না? টাকা পয়সা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। এই যে এই বাচ্চাটা যে কাপড় বুনছে এখানে, সে বলছে তার স্কুলে যাওয়ার ইচ্ছা, বাট ফিনান্সিয়ালি তার প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি সে তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন শুধু না, এর মতো কিন্তু এখানে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা কিনা অর্থের অভাবে, অর্থনৈতিক সংকটের কারণে তারা অ্যাকচুয়ালি স্কুলে যেতে পারছে না বা কলেজে যেতে পারছে না, বা অর্ধেক থেকে তারা ঝরে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অনেকেই বাইরে থেকে যারা আসেন, পাহাড়ের সৌন্দর্য আপনারা দেখেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যান, উপভোগ করে আপনারা চলে যান, বাট এখানকার স্থানীয় মানুষের সাথে যদি আপনি না মেশেন, এখানকার স্থানীয় মানুষের সাথে যদি কথা না বলেন, তাহলে এই বিষয়গুলো আপনি কখনো কিন্তু জানবেন না। মানে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা কীরকম, তাদের সামাজিক অবস্থা কীরকম, তারা আসলে সামাজিকতাভাবে মানুষরা তাদের মন মানসিকতা কীরকম, এই বিষয়গুলো আর কি। তো দ্যাটস ওয়াই আপনারা শুধু উপর থেকে দেখে যাবেন সেটা না, আপনি যদি প্রকৃত একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে একদম গোড়ায় এসে এই যে এদের মতো তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে মিশতে হবে। আবার মিশতে হবে মিনস কি, তাদেরকে সম্মান রেখে তাদের কালচার, আমাদের সবার একটা কালচার আছে, যেমন তারা হচ্ছে তঞ্চঙ্গা কমিউনিটি, তো আমাদের প্রত্যেকের একটা কালচার আছে, সেই কালচারটাকে সম্মান করে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। আপনি হুটহাট করে এসে ভিডিও করলেন, তার থেকে অনুমতি না দেন, নো, এটা কখনো জীবনেও করবেন না। কারণ হচ্ছে আপনি যদি এটা করেন, তাহলে তাদেরকে, আমাদের সবার একটা প্রাইভেসি আছে, আপনাকে প্রাইভেসি মেনটেন করে আপনাকে সেটা করতে হবে অবশ্যই, কিনা 100%। এবং এটা আমি আমার অন্যান্য অনেক ভিডিওতে বলেছি যে প্রতিটা মানুষের প্রাইভেসি আছে। তাছাড়া এখানে বুঝিয়ে নিতে হবে যে আমরা অন্য জায়গা থেকে এসেছি, আমরা এখানে কিন্তু এক অর্থে বিদেশি, সেটাই, যদিও আমরা একই দেশের মানুষ, কিন্তু আমাদের কালচার, এই এলাকার বাইরের মানুষ, অন্য এলাকার মানুষ। আপনার গ্রামে যদি অন্য গ্রামের একটা ছেলে এসে হঠাৎ করে আপনাদের এলাকার মেয়েদের ছবি তোলা শুরু করে দেয়, আমি জানি আপনারা সেটা খুশি হবেন না, এটা কিন্তু একই ব্যাপার। তো আপনারা এখানে ছেলে হোক মেয়ে হোক যারই ছবি তুলেন, অবশ্যই পারমিশন নেবেন। একটা টেকনিক বলে দেই, ধরেন আপনি বাজারে গেলেন, বাজারে যে আপনি তাদের ছবি তুলতে চান, প্রথমে ছবি না তুলে পারমিশন চাইলে তো ওরা সরাসরি না করে দিবে। কিছু জিনিস কিনবেন, তার কাছে আপনি এমন কিছু কিনবেন হয়তো আপনার দরকারও নাই, হ্যাঁ, আপনি হয়তো বড়ই খেতে মন চায় না, তবু আপনি কিনেন, এক ব্যাগ কিনেন, এরপরে পারমিশন চেঞ্জ, বাবা আমি কি তোমার ছবি তুলতে পারি, পারমিশন দিবে আপনাকে। তো এটা আপনি একটু টেকনিক্যালি কাজটা করতে হবে, যেই ক্যামেরা মুখের সামনে ধরলেন, বকা তো খাবেন তখন, এটা তো নিঃসন্দেহে। সেটাই মানে একটু টেকনিক, একটু সম্মান করতে হবে মানুষ। এটাই
জি তো এই হচ্ছে কথা আর কি। তো আপনাদের অবশ্যই আপনারা যারা এখানে ভ্রমণ করতে আসবেন এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখার দরকার আর কি, আমার আই থিঙ্ক আমি এটা মনে করি। কারণটা হচ্ছে আপনি সম্পূর্ণ একটা নতুন কালচারে যখন আসবেন, নতুন একটা জায়গায় যখন আসবেন, আপনি সে সম্পর্কে যেহেতু জানেন না অনেক কিছু, তো আপনাকে এটা জেনে নিতে হবে আগে, আপনাকে জেনে তারপরে হচ্ছে তাদের সাথে কিন্তু আপনার মিশতে হবে, কথা বলতে হবে। আমরা এই টনচঙ্গার গ্রামে, এখানে ওদের যে গ্রাম, ওখানে এসে ওদের যে নিজেদের জন্য যে কাপড় বানায়, কিভাবে কাপড় বানায় এটা জানলাম, ওদের লাইফস্টাইল সম্পর্কে কিছুটা ধারণা হলো। আর এই যে দেখলেন এখানে এই জনগোষ্ঠীর অনেকেই, বাংলাদেশে আসলে অনেকেই এরকম আছে যেখানে টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, অথবা আপনার যেমন এই যে সামনে মেয়েটা দেখতে পাচ্ছেন, ওর সাথে কথা বলেছিলাম একটু আগে, ও পড়াশোনা করতে চায় কিন্তু অবভিয়াসলি পড়াশোনা করতে পারে না। তো কাজেই এটা আসলে আমাদের তো অবশ্যই কিছু করার আছে এখানে। আর এদের সাথে আমার খুবই ভালো লাগলো। আর প্রথমে তো ভীষণ শাই, কথাই বলবে না, ছবি তোলার তো প্রশ্নই ওঠে না, কিন্তু পরে একটু সময় দেওয়ার পর আলহামদুলিল্লাহ শাইনেসটা কেটে গেছে এবং ওদের সাথে সময় কাটলাম, খুবই ভালো লাগলো। আঙ্কেল তোমাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থেকো তোমরা। জি বাই। টংচঙ্গার এই গ্রাম থেকে আমরা আমার সাথে অভিদা আছে, অভিদাকে আপনারা বেশ এই গ্রাম থেকে আমরা এখন চলে যাচ্ছি। খুবই এখানে না আসলে আপনি আসলে এই ফিল আপনার হবে না। আমার যেটা হচ্ছে ভালো লাগে, খুবই ভালো লাগলো আমার, আরো বেশিক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমাদের আরো অন্য জায়গায় যেতে হবে। চলো যাই আঙ্কেল। এই যে মেয়েদের সাথে গল্প করলাম, ওরা যে কত ফ্রেন্ডলি আর কত ইনোসেন্ট। আমি যে চলে আসবো ওরা অপেক্ষা করছিল কখন আমি ঘুরে ওদেরকে বাবাই বলবো। আমি ট্রুলি হার্ট টাচিং, আমার অনেক ভালো লেগেছে এখানে। আমরা সে বিক্সলিং রোড, এটা আসলে বলে ইটের রাস্তা। তো এখানে এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এখানে যাব, এখানে আমরা সময় কাটাবো, আজ দুপুরটা এখানেই কাটাবো আমরা। আচ্ছা, এখানে কি টুরিস্ট আসতে পারে নাকি শুধু বন্ধুরা, ফ্যামিলি? টুরিস্ট আসে এখানে? আচ্ছা আচ্ছা, তো টুরিস্টে কিভাবে আসবে? ইনফরমেশন, থাকার ব্যবস্থা আছে এখানে? এখানে থাকার ব্যবস্থা নাই, কিন্তু রোয়াংছড়ি বাজারে আছে। আচ্ছা, রোয়াংছড়ি বাজারে থেকে এখানে এসে লাঞ্চ করতে পারবে আর কি, এরকম? আচ্ছা আচ্ছা, এখানে হ্যাং আউট করা যাবে, কিন্তু থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এখন জিজ্ঞেস করে যেটা জানলাম, তো আমি যে জানলাম ওদের সাথে কথা বলে, যে এখানে হোটেলের মতো সিস্টেম নাই, ব্যবস্থা নাই, কিন্তু আপনি যদি এখানে বেড়াতে আসেন রোয়াংছড়ি বাজার থেকে কত 15 মিনিট 10 মিনিট লাগে আসতে মোটর বাইকে। তো এখানে আসলে এই যে আপনি এখানে আসেন, মাছে এখানে ঘুমোতে পারেন, অথবা ভিতরে সেখানে ঘুমোতে পারেন, আপনার লেপ কাঁথা বালিশ নিয়ে আসতে হবে আর কি। কিন্তু এরকম কিন্তু সুযোগ সুবিধা বান্দরবানের অনেক জায়গাতেই আছে, যেখানে আপনি থাকতে পারবেন রাতে। হয়তো তেমন সুযোগ সুবিধা নাই, আর দামও কিন্তু অনেক সস্তা, 150, 200, 300 টাকায় পার পার্সন থাকা যায় এক এক রাত্রে। তো সব সুযোগ সুবিধা পাবেন না, কিন্তু আপনি যদি ট্রাভেল এনজয় করেন, এটা ডেফিনেটলি এটা হতে পারে একটা।
আর একটা ব্যাপার, আপনি যখন এখানে বেড়াতে আসবেন লোকাল এলাকাতে, এগুলো দেখে আপনি যদি খুব বেশি কনসার্ন হয়ে যান তাহলে তো আপনি এসব এলাকায় বেড়াতে পারবেন না। কারণ যে এলাকার যে নিয়ম, যে এলাকার যে কালচার, তাদের যে জীবনযাত্রা, সেটা এক্সপ্লোর করতে আপনি আসছেন এখানে। ওই যে দেখো, মাশাআল্লাহ, দেখো কি সুন্দর হাসি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সো কিউট, such a cute baby। মাশাআল্লাহ, সে এত কিউট একটা বেবি, খালি হাসে আর চশমা ধরে টান দেয়। কি হ্যালো বলতে চাও? এই যে হ্যালো বলছে সে। নিঃসন্দেহে এখানে এসে সারাটা দিন, এক রাত অথবা 2 রাত পার করে দেওয়া যায়, কিছু করতে হবে না। এখানে এসে আপনি শুধু এই নেচার, এই বিউটিফুল প্রকৃতি এনজয় করবেন। কি সুন্দর পরিষ্কার বাতাস, এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা এনজয় করছি। আর আপনাদের যদি কারো ইচ্ছে হয় এখানে বেড়াতে আসার, আমি এখানে যতগুলো আমাদের এই বান্দরবন ব্লগের যতগুলো ভিডিও আপনারা দেখেছেন, তার মধ্যে কোথাও যদি আপনার বেড়াতে মন চায় অথবা কিছু জানতে মন চায়, আপনার সরাসরি বিকাশের সাথে যোগাযোগ করবেন। ওর যোগাযোগ ইনফরমেশন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ও হেল্প করবে। এই ছোট বেবি নিচ থেকে, পাহাড়ের নিচ থেকে, পাহাড়ের পাদদেশ থেকে পানি কালেক্ট করে নিয়ে আসছে। এখানে পাহাড়ি লাইফ অনেক এক্সাইটিং, আমরা অনেক দেখে অনেক মুগ্ধ হই, কিন্তু এখানে লাইফ অনেক কঠিন, অনেক পরিশ্রমের জীবন। এটা হলো রোজেলা চা, রোজেলা চা। এটা আসলে আমাদের যে চিকুইর আছে, চিকুইর বলি আমরা, সেটার চা হচ্ছে, টকটক হবে এটা। আমরা আমেরিকাতে এটার শুকনো যেটা পাওয়া যায়, এটা আমরা গ্রিন টি হিসেবে খাই, এখানে একদম ফ্রেশ টাকা বাজকে আমি। আচ্ছা, আমাদের জন্য চা নাস্তা আসছে, আর আমাদের জন্য 2টা দেশি মুরগি জোগাড় করা হচ্ছে। দেশি মুরগির মধ্যে একটা দিয়ে হবে স্যুপ, আরেকটা হবে জুমের চাল রান্না হবে, আর আরেকটা হবে আমাদের জন্য মুরগির তরকারি, ঝোল তরকারি। লোকাল রোজেলা টি, একেবারে দেখবেন কালার কি সুন্দর, একেবারে লাল টকটকে। আগে বলেছি আমরা আমেরিকাতে এটা ড্রিঙ্ক করি গ্রিন টি হিসেবে, এবং এটা খুব উপকারী, টকটক, অনেক মজা, রিফ্রেশিং। গরমে খুবই 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 রিফ্রেশিং। তো এখানে একটা দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয়, আর এখানে রান্নাঘর আছে, প্লাস এখানে ওনারা থাকেন, রাতে থাকার জায়গা। আচ্ছা ভাই, আপনার এখানে কি যে কোনো টুরিস্ট আসলে তারা রান্না বাড়া করে খাওয়াবেন? আপনার খাবার বিক্রি করেন নাকি? আচ্ছা, আগেতে বলে যেতে হবে, আগেতে বলে গেলে দিবেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো অরুণ কান্তি তংসিং। আচ্ছা, আর আপনারা যদি এখানে রিজার্ভেশন চান অথবা আসতে চান, বিকাশের সাথে যোগাযোগ করে নেবেন, ও আপনাকে ম্যানেজ করে দিবে সবকিছু। এই যে জুমের চাল, এটাতে আমরা ভাত খাবো আজকে ইনশাল্লাহ। এই যে আমরা বিয়ের সময়, গায়ে হলুদের সময় যে গিলা ইউজ করি, এই গিলাটা হয় এই এত বড় একটা সিমের মতো, আর তার ভিতরে হয় এই যে গিলা, এটা একদম মুরগির গিলার মতোই দেখতে। আমাদের রান্নার জন্য নিচ থেকে খাবার পানি নিয়ে আসছে, আর প্লাস এই যে কলা পাতা, এইমাত্র গাছ থেকে কলা পাতা পেরে নিয়ে আসলেন তিনি। হ্যাঁ, আমাদের একদম মানে মুরগি ধরে নিয়ে আসছে, এইমাত্র মুরগি ধরা হইল। আর পরিচয় করে দেই, ইনি হলেন এখানে প্রাইমারি স্কুলের একজন টিচার। ভাই, আপনার নাম কি? দেবাশিস তংচঙ্গা। আমরা যেখানে গিয়েছিলাম একটু আগে, ওই যে জামা কাপড় তৈরি করলো, ওই একই কমিউনিটির মানুষ। তো বিউটিফুল চিকেন, একটাতে স্যুপ হবে, একটাতে তরকারি হবে। থ্যাংক ইউ। জবাই করে দেবো, আমি জবাই করে দেবো, এবং ওরা রান্না করে খাওয়াবে। এই যে কলা পাতা আনা হয়েছে একদম ফ্রেশ গাছ থেকে কেটে, এগুলো হলো আমাদের, এটা এগুলো আমাদের প্লেট। এটা কি মাছ এগুলো? নাইলোটিকা মাছ। ও, নাইলোটিকা। রান্না করার প্রসেস হচ্ছে। কলা গাছের ভিতরে যে কুরুল থাকে, মনে হয় এটার নাম কুরুল, একদম ভিতরে কচিটা, সেটা ভর্তা হচ্ছে। এর আগে যখন সাজেক গিয়েছিলাম, সেখানে আমি এটা খেয়েছি।
তো ফ্যামিলি টাইম, লাঞ্চ হচ্ছে ফ্যামিলি সবাই। আমরা যখন লাঞ্চের জন্য অপেক্ষা করছি, আমাদের দেশে সাধারণত ঝালমুড়ি অথবা মুড়ি ভাজা, মুড়ি মাখা দেওয়া হয়। এখানে কাঁঠালের স্পেশাল একটা স্ন্যাক্সের মতো, প্লাস ওই যে আগে বলেছি আপনার নারিকেলের যে ভিতরেরটা হয় সেটার, কি নারিকেল, কলা গাছের একদম ভিতরে যে থাকে সেই চিকন অংশটা দিয়ে কচি জিনিসটা, এগুলো আমাদেরকে সার্ভ করেছে আমাদের স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। এই ঝকঝকে সুন্দর রোদেলা এক দুপুরে আমরা এই পাহাড়ের উপরে মাচায় বসে আড্ডা মারছি, এবং এই যে টেম্পারেচার খুব বেশি না গরম, হিউমিডিটিও খুব নর্মাল, সহনীয়, এবং কি যে একটা মানে অসাধারণ সময় কাটাচ্ছি, এটা আপনারা ভিডিও দেখে কিছুটা অনুমান করতে পারবেন আশা করছি। আমাদের মুরগি পরিষ্কার করা হচ্ছে। চিম্বুক পাহাড়ে যেরকম এই মুরগিটাকে আস্ত পোড়া হয়েছিল আগুনে, এখানে না করে, এখানে ওরা কিন্তু আমরা যেভাবেই তৈরি করি, একটু গরম পানিতে চুপ দিয়ে তারপরে পাকগুলো পরিষ্কার করি, সেভাবেই করা হচ্ছে। পরিষ্কার করে এর মধ্যে হলুদের গুঁড়া মাখানো হচ্ছে, তারপরে পোড়া হবে না, আসলে হলুদের গুঁড়া মাখায় প্রথমে, তারপরে পোড়ায়। এটা আমি ভারতের বেশ কয়েকটা জায়গায় দেখেছি, ওরা যে যখন খাসি অথবা অন্য কোনো অ্যানিমেলই করে, ওরা এরকম হলুদ মাখায় আগে, তারপরে পোড়ে। তো আমরা যেভাবে মুরগিটা একটু পোড়া দেই, ছোটো পশমগুলি পড়ে যাওয়ার জন্যে, সেটাই করা হচ্ছে। আমাদের জন্য রান্না হবে মুরগির স্যুপ, মুরগির তরকারি প্লাস ডিমের তরকারি। এটা আমি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম, এটা রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব, কারণ এই এলাকার ডিমের যে তরকারিটা খুবই সুস্বাদু হয়। বিরাট বড় বড়, তাদের একেবারে পালা মুরগির ডিম। মুরগি কাটাকুটি হচ্ছে, আর দেখতে পাচ্ছেন কলা পাতা কিন্তু একটা বড় অংশ ওনাদের লাইফস্টাইলের। এটাকে প্লেট হিসেবে ইউজ করা হয়। তারপর এই যে রান্নার সময় কাটিং বোর্ড রাখারাখির ঝামেলা নাই, এটার মধ্যে রাখছে তারা। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে চামড়া সহ রান্না করবে নাকি চামড়া ছাড়া, কিন্তু মুরগি তো চামড়া ছাড়া খেলে যে সেটা মুরগি খাওয়া হলো না, কাজেই আমরা চামড়া সহই রান্না করব। আঙ্কেল খুব আঙ্কেল এনজয় করছেন আপনি? I'm loving every second of it. দেশি মুরগি রান্না হচ্ছে, দেশি মুরগি, আমি সেলিব্রেটিং, আমার লোল পড়ছে এখন। দেশি মুরগি রান্না খাবো ওই আঙ্কেলের হাতে। এই যে মুরগির গিলা, এখান থেকে কিন্তু ওই যে গিলা একটু আগে দেখালাম, তার নামকরণ হয়েছে। এই যে একটু আগে বলেছিলাম গিলা, এটা একেবারে মুরগির গিলার মতোই দেখতে, এই জন্য এটার নাম গিলা। তো এখানেও এটাকে আমরা যেভাবে ইউজ করি গায়ে হলুদের সময়, এটাকে হলুদের সাথে বেটে দিয়ে, ওরা এইভাবে ইউজ করে না, কিন্তু এটাকে এটাকে ভিতরের অংশটা বের করে তারপরে হলুদ, কাঁচা হলুদ দিয়ে তারপর এটাকে গরম পানিতে জাল দেয়, জাল দিয়ে সেই পানিটাকে পিউরিফিকেশন হিসেবে ইউজ করে, রিচুয়াল কাজ ইউজ করে এই পানিটাকে। তো ওদের আসলে গিলাটা যে ইউজ হয়, এটা বেশি ইউজ হয় গিলা খেলা, একটা খেলা আছে, নাম হলো গিলা খেলা। এটা একটা ট্রেডিশনাল খেলা। দেখাও তো কেমনে খেলতে হয় এটা। আচ্ছা, 2 দলে ভাগ হয়, অবভিয়াসলি যে কোনো খেলাতেই তো মাল্টিপল টিম থাকে। কি করতে হবে, এটা ফেলতে হবে। আচ্ছা, দেখি কিভাবে খেলো। তো উদ্দেশ্য হলো এটাকে হিট করা, দূর থেকে হিট করবে। ও ওয়াও, তুমি তো খুব ভালো খেলোয়াড়। আর আরেকজন এত ঢং ঢাং করলো কিন্তু হিট করতে পারে নাই, হিট করে দেখাও। হ্যাঁ, ঠ্যাঙের ভিতর দিয়া দেখাও, ঠ্যাঙের ভিতর দিয়ে কেমনি হিট করতে হয়। ওরে বাবা, পারছে পারছে পারছে। ওকে, ও ওয়াও। আচ্ছা, ওর নাম হলো হিলারি। হিলারি গিলা খেলায় একেবারে পারদর্শিনী, সে খুব ভালো খেলতে পারে। সে 2 বার হিট করলো, 2 বারই হিট করেছে। সো তুমি জয়ী হয়েছ।
তো এইটা হলো গিলা খেলা আমরা দেখলাম। আর তো যারা বেশি হিট করতে পারবে অবভিয়াসলি তারা বিজয়ী হবে আমি ধরে নিচ্ছি। টংচঙ্গাদের একটা ঐতিহ্যবাহী খেলা। আচ্ছা আচ্ছা, আর তোমার নাম কি? তিজন টংচঙ্গা, সৃজন টংচঙ্গা। আচ্ছা, ও আমাকে যেটা বললো যে নর্মালভাবে মারলে সেটা হলো মেয়েদের মতো মারা, আর ছেলেদের নাকি মারতে হয় খুব বিভিন্ন এই যে এইভাবে ঢং ঢাং করে মারতে হয়। তো আমি একবার ট্রাই করেছিলাম, বললো আপনি তো মেয়েদের মতো মারেন আঙ্কেল। আচ্ছা মারো মারো মারো, দেখাও। ওই যে শরীরের মধ্যে রাখে, কেউ মাথার মধ্যে রাখে, কেউ ঠ্যাঙের ভিতর দিয়ে মারে। এই যে আরে বাবা পারছো তুমি, থ্যাংক ইউ, গুড জব। ওই যে এখন মাথা থেকে মারবে। ও ওয়াও, কাজে ইট কুড বি ভেরি চ্যালেঞ্জিং গেম। ও ওয়াও, পেরেছে সে, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়াও, প্রিটি এক্সাইটিং গেম, খুব ভালো সময় কাটাচ্ছি আজকে। আমি যদি ওই কী বলে ওটাকে, ওই ঝর্ণায় যেতাম, দেবতা ঘুমে কি দেখতাম, ন্যাচারাল কিছু ভিউ, সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি। কিন্তু এখানে 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 আমি যা এনজয় করছি, এটা কোনো জলপ্রপাত অথবা, আরে দূর সব বলে লাভ নাই, এটা নিজেকে বোঝ দিচ্ছি, এটা আসলে এনজয় করছি, বাট দেবতা খুব মিস করছি। ইটস ওকে, ইনশাল্লাহ যাবো আবার নেক্সট টাইম। আর কিন্তু আমার আজকের দিনটা একেবারে নষ্ট হয়নি, আমি এটা অনেক এনজয় করছি। আচ্ছা, কি কি মশলা এখানে? পেঁয়াজের বাটা, এটা হলো রসুন, আর এটা হলো গরম মশলা, এটা মরিচ, এটা হলো আদা বাটা। আদা, আচ্ছা আচ্ছা। তো এখানে রোজ সকালে এইভাবে মশলা বাটা বেটে তৈরি করা হয়, তারপর রান্না হয় সারাদিন। আচ্ছা, একটা মুরগির জন্য আমরা মশলা তৈরি করতেছি, এটা হলো রসুন বাটা দেওয়া হলো, দেখতে পাচ্ছেন এটা 1 টেবিল চামচের একটু বেশি, আর আদা বাটা একটু কম পরিমাণে, রসুনের পরিমাণ একটু বেশি, আদা বাটা একটু কম। দেন আপনার ইচ্ছা মতো দেন। আসলে এখন প্রায় সমান সমান হয়ে গেল আদা রসুন। আর পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ ঠিক বাটা না, এটা স্লাইস করে এটাকে হালকা পেশানো হয়েছে। আচ্ছা, এটা এখন গরম মশলা আবার পাউডার আলাদা করে তৈরি করা হয়েছে। এর মধ্যে কী কী আছে? এলাচি, দারচিনি, লং, এসব? আচ্ছা, এলাচি, দারচিনি, লং সব দেওয়া আছে। তারপর মরিচের গুঁড়ো, এটা আধা চা চামচ। না, ঝাল কম খাই, বেশি ঝাল না। ওইটা কিসের গুঁড়া? এটা ধনে? আচ্ছা, ধনে হলো 1 টেবিল চামচের কিছু বেশি, আসলে 1 টেবিল চামচই। আর উনি যে টেবিল চামচটা ব্যবহার করছেন সেটা সাইজ একটু বড়, এই জন্য আমি এটা কিন্তু ওইভাবে বলছি না। আর এটা হলো, এটা কিসের জিরা? এটা কি প্যাকেটের কি? এটা মাংস মশলা। ও, প্যাকেটের মাংস মশলা। আচ্ছা ঠিক আছে, প্যাকেটে আলাদা করে মাংস মশলা দিচ্ছে। আরও দেখা যাচ্ছে হলুদ, হলুদ না দিলে তো মাংস কোনো কালারই আসবে না। আর লবণও একই সাথে মশলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তেজপাতা বেশ কয়েকটা, প্রায় 5-6 পাতা তেজপাতা দেওয়া হয়েছে। আমরা কিন্তু এতগুলি দিই না, এটা একটু ডিফারেন্ট দেখলাম, অনেক বেশি তেজপাতা ব্যবহার করা হচ্ছে। তো এই মশলা সব গরম পানি দিয়ে একটু এটাকে পাতলা মেশানো হলো আর কি, গরম পানি দিয়ে, ঠান্ডা পানি না, গরম পানি দিয়ে। হ্যাঁ, তো গরম পানি মিশিয়ে তারপরে তেলে দেওয়া হবে, যেন মশলাটা বার্ন না হয়ে যায়, যেন মশলা পুড়ে না যায়। কি বলো, বাংলায় বলো। আচ্ছা আচ্ছা। তো এখানে যে পেঁয়াজ একটু আগে দেখলাম আমরা, সেটাকে একটুখানি ভেজে নেওয়া হচ্ছে আলাদা করে, আর এখন ওই যে মেশানো মশলাটা দিয়ে দেওয়া হলো। এই যে ধাউ ধাউ আগুন, আমাদের ঢাকায় তো গ্যাসের চুলা সারাদিনে থাকে মাত্র কয়েক ঘন্টা, গ্যাসের আগুন। আচ্ছা, একটা অবাক কাণ্ড, আমরা সবাই গ্যাসের বিল তো পে করি, অথচ সেই তুলনায় আমরা সার্ভিস পাচ্ছি না। এটা নিয়ে কেউ কিছু বলেন না কেন? আজকে আপনি যদি 100 টাকায় রিক্সায় চড়েন আর রিক্সাওয়ালা আপনাকে হাফ ওয়েতে অর্ধেক রাস্তায় নিয়ে নামিয়ে দেয়, আপনি নিশ্চয়ই কমপ্লেন করবেন। আর এখানে আমরা গ্যাসের দাম মাসে প্রত্যেক মাসে গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু গ্যাস আধা বেলাও পাই না, অথচ আমি কাউকে খুব একটা কথা বলতে শুনি এটা নিয়ে। যাই হোক, এই লাকড়ির চুলা রান্না তো অসাধারণ একটা মজা।
এটা খেতেও মজা প্লাস রাঁধতে সুবিধা, আপনি হিটটা কন্ট্রোল করতে পারবেন 100%। তা আপনাদের আগে যেটা বলেছি আবারও বলছি, এটা যেমন রান্নাঘর, এই একই জায়গায় কিন্তু বিছানা, শোয়ার জায়গা এবং এখানে ডাইনিং রুম, এখানে বসে সবাই একসাথে মিলেমিশে খায়। আমরা ছোটোবেলা গ্রামে যেরকম দেখেছি, আমি সেই সেম ফিল পাচ্ছি, একই রকম লাইফস্টাইল। আমাদের ডিমের তরকারি রান্না হবে এবং এটা আমি আসলে সমস্ত রেসিপিটা পেতে চাই, কারণ আমি বাসায় ডিম রান্না করি, এখানে বান্দরবান এসে যে আমি ডিম খেয়েছি এরকম মজা হয় না। হতে পারে অনেক কারণেই থাকতে পারে, এখানের ওয়েদার, পানি স্বাদ ডিফারেন্ট, মশলা একটু ডিফারেন্ট, ডিম অবশ্যই ডিফারেন্ট, ভিন্ন স্বাদের। তো কাজেই তারপর আমি ফলো করবো, দেখি এক্স্যাক্টলি কীভাবে রান্না করে। একটু কেটে নিচ্ছে ডিম, যেন ভাজার সময় ফুটে না যায়, যেন বেশি বাবল তৈরি হয়ে এক্সপ্লোড না করে, সেই জন্য কেটে নিতে হচ্ছে। অবশ্য অনেকে এটা কাটে যেন মশলা ভিতরে ঢুকে, এই জন্যে, বাট আমি কাটি মোস্টলি যেন ভাজার সময় যে ফুলে উঠে সেটা একটু কম হওয়ার জন্যে, প্রিভেন্ট করার জন্যে। তো আমরা সাধারণত একটু লবণ আর হলুদ মেখে তারপর ভাজি, কিন্তু উনি শুধু এমনিতেই কোনো লবণ অথবা মশলা ছাড়া ভেজে নিচ্ছেন আগে, তারপর মশলা দিয়ে এটা রান্না হবে। এখনই তো খেতে মন চায় ভাজা ডিম। মুরগি কষানো হচ্ছে, পরে ঝোল অ্যাড করা হবে। এটা আমাদের স্টাইলে কিন্তু রান্না হচ্ছে, আমরাও কিন্তু অলমোস্ট একইভাবে স্পাইস যে ইউজ করে আমরা সেটা ইউজ করি, এবং এখানে কোনো ডিফারেন্টভাবে রান্না হচ্ছে না, স্পাইস কম্বিনেশন কিন্তু খুবই সিমিলার আমাদের। হ্যাঁ, একদম গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, এর মধ্যে এটা এখন ঝোল দেওয়া হলো আর কি। না না, ঝোল যথেষ্ট হয়েছে, কিন্তু এত অল্প ঝোলে মুরগি মাংস সিদ্ধ হবে নাকি পরে পরে অ্যাড করলে হবে? দেন আর একটু দেন, এটুকু আসলে সিদ্ধ হবে না মাংস। ডিম ভাজা শেষ, এখন তিনি এগুলো তুলে রাখবেন, তারপর মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা গ্রেভির মতো তৈরি করা হবে, তারপর এটাকে ছেড়ে দেওয়া হবে সেই ডিমগুলো। এই ডিমগুলো তো আমাদের স্টাইলে রান্না হচ্ছে, আমি খুবই সারপ্রাইজ, ওনাদের রান্নার স্টাইল একেবারে আমাদের মতো। এখন ডিমের তরকারিতে উনি যেটা ব্যবহার করবেন সেটা হলো ওই যে ক্রাশড পেঁয়াজ, তারপর একটু হলুদ, শুকনো মরিচ বাটা আর লবণ, এটা দিয়ে তিনি রান্না করবেন এই মুরগির ঝোলটা, কোনো গরম মশলা দিবেন না। তো পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে রসুন বাটা দিয়ে দেওয়া হলো, কি এটা একটু আদা, আচ্ছা একটু আদাও দিয়েছে, অল্প একটু আদা, আর এখন দেবে শুকনো মরিচ, এটা বাটা শুকনো মরিচ। এটা কি আপনাদের পাহাড়ি মরিচ নাকি আমাদের রেগুলার মরিচ? রেগুলার মরিচ। পাহাড়ি মরিচ এতগুলি দিলে হাতি মরে যাবে ঝালে। হ্যাঁ, আমি খেতে পারবোই না, হাতিও খেতে পারবে না। একটু লবণ, আর কি দিবেন? ওটা কি? হলুদ। আচ্ছা আচ্ছা, হলুদও দিচ্ছে, যেটা আমি আগে বলি নাই, এটা হলুদ দিচ্ছে। তাহলে এর মধ্যে দিল পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা, হলুদ আর লবণ আর শুকনো মরিচের বাটা। এতে এখন তো ওই যে মশলাটা ভুনা হয়ে গেছে, তার মধ্যে এখন ওই ডিমগুলো অ্যাড করা হচ্ছে, ভেজে রাখা ডিম। এবং এইভাবে কতক্ষণ রাখবেন? 5 মিনিট নাকি আরো কম? 4-5 মিনিট। পানি দিবেন? আচ্ছা, পানি একটুখানি দিবে, একটু মাখিয়ে তারপর পানি দিয়ে দিবে। আচ্ছা, গরম পানি একটু দিয়ে দিবে, একটু মাখা মাখা হওয়ার জন্য। আসলে আমাদের মুরগির মাংস হচ্ছে, আমি অল্প একটু গরম পানি দেওয়া হচ্ছে। হিলারি ক্লাস 7-এ পড়ে, এত ছোট বাচ্চা, ও ক্লাস 7-এ পড়ে, বিশ্বাসই হয় না।
এই যে নাইলোটিকা মাছ, এটাকে এখন ভর্তা বানানো হবে। আমরা যেমন পাটার মধ্যে সব বাটাবাটি করি, আপনাদের পাটা নাই না? আমরা কম ব্যবহার করি, এটা বেশি কম। আচ্ছা, বেশিরভাগই হামাম দিস্তা, সিমেন্টের তৈরি, ওই আবার কতগুলো আছে মাটির তৈরি, ওগুলোও ব্যবহার করি। মাটির তৈরিও আছে, সেগুলো সাধারণত পেঁপের ভর্তা বানানোর জন্য, ফ্রুট ভর্তা বানানোর জন্য, তাই না? না, এমনি রান্নার কাজেও মশলা ব্যবহার করি। আচ্ছা, রসুন বাটা, তারপরে আদা। আচ্ছা, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর মরিচ। তেল দেন নাই? ওগুলো তো না, তেল দিই না। এটা তেল দিবে না, এটা ভর্তা, মাছের ভর্তা। হিলারি ওর বোনকে নিয়ে খেলছে। এই কলা পাতায় খাবো, সেটা ধোয়া হচ্ছে। আসলে ধোয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমি কি থাকবে, পোকামাকড়, আর পোকামাকড় থাকলে তো সেটা এক্সট্রা প্রোটিন, ফাউ বোনাস। I mean ফাউ প্রোটিন। কতগুলো আপনার বিষাক্ত গ্যাস থাকে। আচ্ছা, বিষাক্ত থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমার প্লেট সাজানো হচ্ছে। তো নর্মালি ওনারা একটা সার্ভিং ডিশে সার্ভ করেন, কিন্তু আমি বললাম যে তার ঝামেলা দরকার নেই, আমার ভাত আর লাগবে না, যথেষ্ট ভাত হয়েছে, আর লাগবে না আঙ্কেল, থ্যাংক ইউ। ওহ, রান দেওয়া হচ্ছে, থ্যাংক ইউ, অনেক মাংস হয়ে গেছে। আর দে না, ঝোল একটুখানি ঝোল দেন, অল্প একটু ঝোল। থ্যাংক ইউ। উফ, কি যে সুগন্ধ। থ্যাংক ইউ, আর লাগবে না, থ্যাংক ইউ। ওহ, আর ঝোলও দিল। যে আমার লাঞ্চ চলে এসছে, বহুল অ্যান্টিসিপেটেড। থ্যাংক ইউ। একেবারে মুরগ, ফ্রেশ মুরগের ডাকও শুনতে পাচ্ছি। একটু মাছের ভর্তা। আমার সিগনেচার রান ফারুকের তো রান খেতেই হবে, আমি চাই আর না চাই। সুবহানাল্লাহ, ওনার রান্না যে কি সুস্বাদু। মুরগি মাংস একবার মাখনের মতো করে গেছে। আমি দেখতে পাচ্ছেন একেবারে জুসে ভরা, টসটসা, কি যে মজা খেতে। সাথে জুমের ভাত, অসাধারণ মজা। আলহামদুলিল্লাহ, যেখানে খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। রান্নার সময় আমি সাথেই ছিলাম, কাজে আমি জানতাম যেরকম ভালো কিছু হবে। এবং আপনাদের অলরেডি বলেছি যে আজকে আমাদের মিয়ালের মেনুটা কি, লাঞ্চ মেনু কি। তো তার মধ্যে এটা আছে মাছের ভর্তা, এটার মধ্যে আসলে তেমন কিছু দেওয়া হয় নাই, একটু আদা রসুন বাটা আর মাছ ভাজা, সাথে একটু লবণ আর পেঁয়াজ, আলাদা করে কোনো মরিচও দেওয়া হয়েছে, আলাদা কোনো তেল দেওয়া হয় নাই। ডিম ভুনা, এই যে মুরগির মাংস, আর কলা পাতায় জুমের ভাত, এগুলো আমাদের আজকে লাঞ্চ মেনু। আর আপনি কিসের উপরে খাচ্ছেন? এই যে পাতার মধ্যে। এটা বলো তুমি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা চাকমা ভাষায় বলে মেজাং। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা, কি বলবো, জাস্ট লাইক বলতে পারেন। এটা আমাদের এখানে তো ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিলের মতো করে এটা আমরা ইউজ করি, যেটাকে আমরা মেজাং বলি আর কি। খুব ট্রেডিশনাল একটা ইনস্ট্রুমেন্ট এটা আমাদের। সচরাচর আপনি শহরে বা সচরাচর কোনো ঘরে গেলে এটা পাবেন না। যখন প্রত্যন্ত এলাকায় যাবেন আপনি তখন এই জিনিসটা পাবেন আর কি। এই রানের ক্লোজ আপ না দেখালে তো হয় না। দেখতে পাচ্ছেন যে কিরকম নরম, রসালো, আর কি তার সৌন্দর্য। হ্যাপেনলি। এই যে ডিমের তরকারি, এটা আমরা দেখলাম কিভাবে রান্না হয়েছে। এখন এটার মধ্যে কোনো গোল, ওরা বিকেলে হাঁটতে বের হয়েছে, এই এলাকার ছেলে মেয়ে। ওরা এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তো ওদেরকে ডেকে আনা হয়েছে আমাদের সাথে গল্প করার জন্য।
না বই নেই দাঁড়ানো দাঁড়াইতে হবে না, আমরা গল্প করতে বসছি, এখানে তো কোনো ফর্মাল কিছু না। তুমি কি গো ক্লাসে পড়াচ্ছেন তো তো পরিচয় ওদেরকে আমার সবকে বলে সালাম জানাই। আর আমার তো এখানে বলতে গেলে ফ্রেন্ডের মতো, সবাই ফ্রেন্ড ফ্রেন্ড কিন্তু ক্লাসমেট একটু বড় আর কি। ওকে ওকে তো আমার নাম বাসিরা তঞ্চঙ্গা, আমি এবছর ক্লাস 10-এ। ক্লাস 10? হ্যাঁ, আমি হচ্ছে রংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমরা স্কুল গেছিলাম, আজকে দেখতে গেছিলাম রংছড়ি উচ্চ বিদ্যালয়। একটু করে তার আগে একটু ওয়েট, এখানে আমাদের আঙ্কেল আছেন, আমি আঙ্কেলের পরিচয়টা একটু দিয়ে দিই নাকি আঙ্কেল আপনি দিবেন? এটা পরে, আগে ওদের কথা শুনে নেই। আচ্ছা উনি দিবেন। ওদের গল্প শুনে, ওদের গল্প শুনে নেই। যেহেতু আমরা তো রেকর্ড করছি তো আমার মনে হয় আগে থেকে ওনারা জেনে নেয়, তাহলে ওটা কমফোর্ট ফিল করতে পারে। হ্যাঁ হ্যাঁ একদম 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 স্বাভাবিক। নাম বলো, তুমি কিসে পড়ো? শেষ। আমার নাম সুপা তঞ্চঙ্গা, আমি রংছড়ি উচ্চ বিদ্যালয়ের একজন দশম শ্রেণী পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী। ওকে 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 হ্যাঁ নেক্সট। পরিচয় পর্বের পর সবাইকে গান করতে হবে কিন্তু সবাইকে নমস্কার, আমার নাম হচ্ছে মিলি তঞ্চঙ্গা, আমি এবছরে এসএসসি দিব, মানে এসএসসি পরীক্ষার্থী আর কি। আচ্ছা আচ্ছা সবাইকে নমস্কার, আমার নাম খুশিরানী তঞ্চঙ্গা, আমি এবছরে ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে? তুমি তো সবার সিনিয়র। সবাইকে নমস্কার, আমার নাম অমরানী তঞ্চঙ্গা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ওকে। সবাইকে নমস্কার, আমার নাম কৃষ্ণা তঞ্চঙ্গা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে রংছড়ি কলেজে পড়ি। সবাইকে নমস্কার, আমার নাম প্রিয়শ্রী তঞ্চঙ্গা, আমি পড়ি। ওকে। তুমি কি বলে বুঝি নাই? লেখাপড়া করো স্কুলে নাই? আচ্ছা, আর তোমার নাম হলো হিলারি, এটা আমরা জানি। তো খুবই খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ, তোমরা আসছো, আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। এখন ওদের সাথে গল্প করে যেটা জানলাম যে আমাদের এখানে 3 জন আছে যারা ইন্টারমিডিয়েট পড়ে, কলেজে পড়ে, রংছড়ি কলেজে, কিন্তু সেখানে আনফর্চুনেটলি কোনো সায়েন্স ডিপার্টমেন্ট নাই। আমি খুব অবাক হলাম। তো মেইন কারণ হলো এখানে আসলে ফান্ডিংয়ের ব্যাপার আছে, প্লাস টিচার নাই, আর ফান্ডিং নাই বলেই টিচার নাই। তো যাই হোক, আঙ্কেল একটু খুলে বলবো ব্যাপারটা কীরকম? এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিব আঙ্কেল, পার্সোনাল ওপিনিয়ন দিব। আচ্ছা, প্রথমত হচ্ছে যেমন তারা রংছড়ি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে, সেখানে কিন্তু আর্টস কমার্স সায়েন্স তিনোটাই ছিল, বাট কলেজে ওঠার পরে তাদের কিন্তু সায়েন্স বিভাগটা কিন্তু নাই। আমার কাছে যেটা মনে হয়, এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা, এখানে শিক্ষকের স্বল্পতা থাকতে পারে, শিক্ষক নাই বা সায়েন্স বিভাগের শিক্ষক হয়তো বা নাই, এই কারণে। আর একটা হতে পারে এখানে সরকারিভাবে, যেহেতু কলেজটা কিন্তু সরকারি না এখনও, মানে ওভাবে সরকারের পৃষ্ঠপোষকতা না থাকার ফলে এখানে হয়তো বা ওনারা বা যারা সায়েন্সের টিচার আছেন ওরা আসতে চান না, এটা হতে পারে। অ্যান্ড হচ্ছে যে সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এখানে পড়ালেখার মানটা আমি আর কি বলবো আপনাদের, আপনি এই যে বলেন ঢাকার একদম নর্মাল একটা স্কুল বা কলেজের সাথে যদি এদের তুলনা করেন, কখনো তুলনার যোগ্য না। কারণ আপনি দেখেন এখানকার মানুষের নাগরিক সুযোগ সুবিধা এবং হচ্ছে শহরের মানুষের নাগরিক সুযোগ সুবিধা কেমন, আপনি যদি আপনি যদি কম্পেয়ার করেন, আকাশ পাতাল তফাৎ। তো এখানে আমরা আদিবাসী স্টুডেন্ট যারা আছে, এরা কিন্তু খুব প্রত্যন্ত এলাকা থেকে এসে কিন্তু তারা এখানে পড়াশোনা করছে একদম সর্বনিম্ন খরচে, যাকে বলে একেবারে কি বলে একেবারে একদম সর্বনিম্ন যতটুকুতে আমার পসিবল ততটুকুতে ওরা ইয়া করে কিন্তু এরা পড়াশোনাটা করছে। ইভেন জি জি মাঝখানে বলি, জি ধরো 20 বছর আগে তোমাদের এখানে পড়াশোনা থেকে শুরু করে জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ড ছিল, 20 বছর পরে কি সেটা ভালো হয়েছে ওর চাইতে? অবভিয়াসলি এটা মানতেই হবে। ওকে, তাহলে ধরে নেওয়া যায় যে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, একটা সময় যেমন আমি 5 কিলোমিটার, আমি যখন প্রাইমারি স্কুলে যেতাম আমি 5 কিলোমিটার হেঁটে কিন্তু স্কুলে যেতাম। তার মানে আমার হচ্ছে 2 ঘন্টা আগে কিন্তু আমার ঘুম থেকে উঠে আমার স্কুলে যাওয়া লাগতো। ইভেন আমার ওখান থেকে স্কুল শেষ করে আবার 2 ঘন্টা আমাকে হেঁটে বাসায় আসা লাগতো। তাহলে এখনও কিন্তু সেটা কিন্তু শেষ হয় নাই। এখনও কিন্তু আপনি প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় যান, আপনি দেখবেন যে 2 ঘন্টা না 3 ঘন্টা হেঁটেও বাচ্চারা কিন্তু স্কুলে যায়। যেটা তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তাদের এক্সপিরিয়েন্সগুলো, এবং তারা যে ইন্টারমিডিয়েটে পড়ছে তারা কিভাবে পড়ছে, এখন কিভাবে আসছে পড়াশোনার মান। আচ্ছা, তোমাদের তুমি কোন বিভাগে পড়ো বলো তো? মানবিকে। তোমাদের এখানে হ্যাঁ স্টুডেন্ট কতজন আছে? আছে 103 জন। 103 জন আছে তোমাদের বিভাগে? বিভাগে বলতে সব মিলে তো 103 জনই আছে। মানে শুধু তোমাদের বিভাগে নাকি পুরো ইন্টারমিডিয়েটে? আচ্ছা, পুরো ইন্টারমিডিয়েটে হচ্ছে 103 জন। হ্যাঁ। আচ্ছা, তোমাদের টিচার কতজন?
পুরা কলেজের টিচার 12 জন। 12 জন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, তোমাদের এখানে তোমার কি মনে হয় তুমি যদি বান্দরবান কলেজে পড়তে আরো কি বেশি ভালো করতে পারতা? এরকম মনে হয় তোমার, কখনো এটা ফিল হয়েছে? হ্যাঁ, কেন হবে না, কারণ তো টাকা পয়সা না থাকলে তো পড়া যায় না, টাকা পয়সা তো লাগবে, কারণ বাবা মা তো দিতে পারবে না। কলেজ নাই না? নাই, নাই, কিছু নাই, নাই। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কলেজ থেকে কতটুকু দূরে? কতটুকু দূরে বলো তো? কলেজ থেকে কতটুকু দূরে? তুমি কি বাড়ি থেকে কলেজে যাও? হ্যাঁ। বাড়ি থেকে কলেজে যাও, কতক্ষণ লাগে তোমার যাইতে? হেঁটে যাইতে কতক্ষণ লাগে? আধা ঘন্টাও বেশি, আধা ঘন্টার মতো লাগে। হ্যাঁ, ওইরকমই লাগে। আচ্ছা আচ্ছা, মানে সে বলতে যাচ্ছে হচ্ছে কি, এই দেখেন এখানে হচ্ছে পড়াশোনার বিষয়টা হচ্ছে ফিনান্সিয়ালও একটা বিষয় আছে। তার যদি হয়তো বা তার মা বাবার যদি ফিনান্সিয়াল সাপোর্টটা একটু ভালো হতো, সে বান্দরবান কলেজে পড়াশোনা করতে পারতো। সো যার কারণে তাকে এখানে পড়তে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আপনারা পাহাড় দেখে যান, পাহাড় ঘুরে যান, বাইরে থেকে দেখে অনেক আপনার সুন্দর লাগবে, ভালো লাগবে। বাট স্ট্রাগল বিষয়টা, রাইট, আপনি যদি প্রত্যন্ত এলাকায় না গিয়ে আপনি এইসব মানুষদের সাথে রুট লেভেলে যারা আছে তাদের সাথে কথা না বলেন, কখনো তাদের দুঃখ কষ্ট বুঝতে পারবেন। টুরিস্ট হিসেবে কখনো একটা জায়গার ফিল পাওয়া যায় না। রাইট, থ্যাংক ইউ। সবার জন্য চা এসে গেছে। আমরা ওই এই চুকুর চা যেটা আমি আগে খেয়েছিলাম, এটা আমরা সবাই এখন এনজয় করবো। প্লাস চানাচুর আছে, বেশ ভালোই আড্ডা ভালোই জমেছে। যদিও বেশ মন খারাপ হওয়ার মতো খবর শুনতে পাচ্ছি ওদের কাছ থেকে। প্রিয়সী আঙ্কেল, আমি তোমাকে দিয়ে আবার শুরু করি। আঙ্কেল, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আচ্ছা, আসলে ওকে আমি আর বাকি প্রশ্নটা করবো না, কেন ওর পড়াশোনা হয়নি এটা আমি অফ ক্যামেরা ওর কাছ থেকে জেনে নিয়েছি। সেটা হলো ফাইন্যান্সিয়াল হার্ডশিপ তো আছেই। পড়াশোনা এখানে ক্লাস 5 পর্যন্ত ফ্রি সরকারিভাবে দেওয়া হয়, কিন্তু তারপর ক্লাসে যেতে হলো তো আপনার বাসা থেকে ক্লাসে যেতে হবে। ক্লাসে যাওয়ার জন্য বই খাতা কিনতে হবে, সেখানে খরচের ব্যাপার আছে। প্লাস কলম, যেটা বললাম কলম খাতা কিনতে হবে। আর একটা ব্যাপার হলো যে বাবা মায়ের সাথে ফার্মে হেল্প করতে হয়, চাষ অথবা ঘরের কাজে হেল্প করতে হয়, যেসব কারণে আর স্কুলে যাওয়া হয়নি। তো কাজেই এখানে বাংলাদেশের আসলে শুধু যে এইখানেই সমস্যা তা না, আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গাতেই এই সমস্যা আছে। তো যাই হোক আঙ্কেল, তোমাদের ইনপুটের জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমার সাথে কথা বলার জন্য। শুরুতে অনেক শাই ছিল, কথাই বলতে চায় নাই, কিন্তু একটু গল্প করার পর এখন সবাই আমার সাথে ঘুরতে বের হয়েছে এবং সবাই ছবি তুলবে, ডিএসএলআর দিয়ে ছবি তুলবে। তো ওদের খুব শখ ভালো লোকেশনে যে ছবি তোলার, কিন্তু আমি যে মাচায় ছিলাম সেখানে ওদের অনেক ছবি তুলে দিয়েছি। আমার কাছে সেটাই সুন্দর লেগেছে, কিন্তু আসলে ওরা একটু এক্সোটিক লোকেশনে যেতে চায়, তো নিয়ে এসছি ওদেরকে হাঁটতে হাঁটতে এখানে। অনেক সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করলাম। সূর্যটা অলমোস্ট ডুবে গেছে, অসাধারণ সুন্দর সূর্যাস্তটা এত সুন্দর ছিল, আর ওদের সাথে এত সুন্দর একটা সময় কাটালাম। আমি আজকের দিনের জন্য আমার কোনো আফসোস নাই। আমি যে সেই দেবতাকুম যেতে পারি নাই, এই জন্য আসলে মনে তেমন কোনো দুঃখ নাই। আজকের দিনটা আমার জন্য অসাধারণ স্মরণীয় একটা দিন ছিল। এই একটা ফ্যামিলির সাথে সারা দিন কাটালাম, স্কুলের ছাত্রীরা সব এসেছিল, ওদের সাথে গল্প করলাম। আর খাবার দাবার যা ছিল এ তো মানে একেবারেই আউট অফ দিস ওয়ার্ল্ড, হ্যাভেনলি। ওনারা রান্না একেবারে আমাদের স্টাইলের রান্না, তো ভালো লাগলো সারাদিন। আর দেখি আমি এখন আসলে রওনা হয়ে যাব, আর ঘন্টা 2 পরেই আমার বাস ঢাকার উদ্দেশ্যে ইম্পেরিয়ালে করে আমি ঢাকা চলে যাব। অসাধারণ ম্যাজিক্যাল একটা দিন কাটলাম আজকে আমি। দিনের শুরুটাতে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা 100 ভাগ না 1000 ভাগ পুষিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি অ্যামেজিং একটা সময় কাটালাম, আমার এই দিনটা সারা জীবন মনে থাকবে। কেমন লাগলো আঙ্কেল তোমার? জাস্ট অসাধারণ। পেছনের যে ঘরটা দেখতে পাচ্ছেন না, আমরা ওই মাচাঙের উপরে এতক্ষণ পর্যন্ত এনজয় করলাম, অনেক ভালো খাওয়া দাওয়া করলাম। মানে কি বলবো, আঙ্কেলকে আমি জানি না কতটুকু কি করতে পেরেছি, কতটুকু এনজয়মেন্ট আঙ্কেলের জন্য আমি ইয়ে করতে পেরেছি, বাট আমি জানি না। বাট আমার মনে হয় যতটুকু সম্ভব আমি ট্রাই করেছি। এবং হচ্ছে দেখতে তো পাচ্ছেন উপরে ঘরটা, আমরা ওই মাচাঙে ছিলাম।
অ্যামেজিং, আরও একবার বলছি অ্যামেজিং একটা দিন ছিল, অসাধারণ এনজয় করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই বান্দরবান ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট, না আবার বলি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আবার আরেকটা কথা, আপনারা যদি কেউ যদি এখানে আসতে চান, মাস্ট আঙ্কেল কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিবে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ওই ঘরে এসে আপনারা এনজয় করতে পারবেন। সো ডেফিনেটলি যারা আসতে চান তাদের সাথে দেখা হবে। বান্দরবানের ব্যাপারে আপনাদের কোনো ধরনের যোগাযোগ করার প্রয়োজন হয়, কোনো ইনফরমেশন লাগে অথবা যে কোনো প্রয়োজন, আপনি নিঃসন্দেহে আপনারা বিকাশের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ সুপার ফ্রেন্ডলি, এবং আমার মনে হয় আমি তাকে সারা জীবন সে আমার ভাতিজা। আঙ্কেল থ্যাংক ইউ, আবার অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতের বাজার মধ্যপাড়া, এটা আমি যাচ্ছি ইম্পেরিয়াল এক্সপ্রেস কোচে। এটা স্লিপার কোচ, আমি এসেছিলামও এই গাড়িতেই এবং আমি খুব এনজয় করেছি। আর তাদের আসলে কাস্টমার সার্ভিস তো অসাধারণ, আর বাসটাও খুবই কমফোর্টেবল রাইড ছিল। আর আমি ভেতরটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো। ওকে, এটা স্যার আগেরটা, ও আগেরটা, এই যে নিচে লোয়ারে, যেটা? জি স্যার। ওকে, ভেরি গুড। ও ওয়াও, ডাবল বেড। জি স্যার। এটা কথা একটু পরে বলি। আসলে যে গল্পটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমি টিকিট কিনেছি কিন্তু একজনের জন্য, কিন্তু আমি বলেছিলাম যে যদি আপনাদের এক্সট্রা জায়গা থাকে, যদি সব বিক্রি না হয়ে যায়, তাহলে আমাকে কি কোনোভাবে আপগ্রেড দেওয়া যায়, এবং দিয়েছে। এটা কিন্তু আসলে সবাই এক্সপেক্ট করবেন না, এটা নর্মাল না, এটা হঠাৎ করে হয়ে গেছে। আই এম লাকি আই গেস। এনিওয়ে, এই জার্নিটা অনেক এনজয় করবো। আর আঙ্কেল আবারও থ্যাংক ইউ তোমাকে। আপনাকে অনেক অনেক ওয়েলকাম, এবং আপনাকে স্পেশালি থ্যাঙ্কস যে আপনি আসছেন। আপনার মতো একটা মানুষকে আমি কাছে পেয়ে সত্যি ধন্য, আপনার সাথে ঘুরতে পেরে মানে আমি সার্থক। আপনাকে এই 2-3 দিন একসাথে ঘুরলাম ফিরলাম, আঙ্কেলের সাথে অনেক এনজয় করলাম, অনেক মজা করেছি আঙ্কেলের সাথে। আবার ফিউচারে দেখা হবে, ভালোভাবে যাবেন, সুস্থভাবে যাবেন ফিউচারে। আবার আপনারা বান্দরবানের আরো আঙ্কেলের এখান থেকে নেক্সট ব্লগ দেখতে চান কিনা মাস্ট বি কমেন্টে জানাবেন। জি থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আঙ্কেলের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি বলেছিলাম এদের কাস্টমার সার্ভিস সম্পর্কে, এর আগে পরে বেশ কয়েকবার আমি তাদের সাথে ট্রাভেল করেছি। ওদের স্টাফরা অসাধারণ ফ্রেন্ডলি। আর আমি এটা কখনোই ইমাজিন করি নাই যে এটা বলার সাথে সাথে দিয়ে দিবে। ইট ইজ অ্যামেজিং। সো বিরাট বড়, লাইক হোল ক্যাবিন, সেখানে আমি একা একা যাবো আরামে। আসলে একজনের যে আছে বসার জায়গা আছে, সেটাও কিন্তু খারাপ না। আই মিন জার্নি করার জন্য সেটাও খারাপ না, কিন্তু 2 জনের জায়গা যদি পাওয়া যায় তারা অনেক বেশি ভালো। এটা হলো একজনের জন্য এটা খারাপ না, বেশ কমফোর্টেবল।
ধন্যবাদ।